সুদূর বান্দরবন থেকে 2 ট্রাক ভর্তি আসবার এসে দাঁড়িয়ে আছে এই এরিয়ায় সুপারিনটেনডেন্টের মঈন ফরাজি কটেজের সামনে। সে এক বিশাল কাহিনী। বহুত কসরত করে তবে ট্রান্সফারটা মঞ্জুর করাতে পেরেছে মঈন। এবারের কটেজটা আগেরটা থেকে বেশ বড় এবং বিস্তৃত। ইনশাও পেটে হাত চেপে ঘুরে ফিরে সব কিছু দেখছে। চোখ জোড়া চকচক করছে তার উত্তেজনায়। যদিও কটেজটা তার স্বামীর কেনা নয়, তবু এটা তো তার সংসার হতে চলছে। আবারও সে এক আলাদা ভালো লাগার বিষয়। পুচকে দুটো হবে এখানেই হামাগুড়ি দেবে। কত শত স্মৃতি মাখবে ওরা এই কটেজের দেওয়ালে দেওয়ালে। মঈন ডিউটিতে জয়েন করতে গিয়েছে। ইনশাও একা, ঠিক একা নয়, ইহান আর ইরফান আছে বাড়িতে। বরাবরের মতো বোনের সংসার সাজিয়ে দেওয়ার ভার 2 ভাইয়ের ঘাড়ে। লোকবল খাটিয়ে কটেজ ঠিকঠাক করছে ইরফান, আর ইহান কিচেনে 3 জন জন্য 3 মগ কফি বানিয়ে এনে কটেজের বারান্দায় ইসির কাছে এসে দাঁড়ায়। বোনকে বলে, কফি খাবি? হ্যাঁ দাও, অল্প একটু খাই। কফির মগটা নিল ইসি। ইরফান ড্রয়িং রুমে শুয়েও ঘরে ঢুকে এসি অন করে দিয়ে গা জুড়াতে বসলো। স্বভাবের সুলভ ফাজলামি সুরে বলল, পেয়েছিস আমাদের দুজনকে মাগনা কামলা দিতে তুই আর তোর সরকারি চাকরিজীবী বর। ইসি ভুরু কুচকে বলে, মোটো মাগনা না। ও কত বড় ইলিশ মাছ পাঠিয়েছে হেডকোয়ার্টারের হাত দিয়ে সকালে, জানিস? ওটা খাওয়াবো তোদের। কত বড় ইলিশ? বিশাল সাইজ। বাপরে, আমরাই তো ইলিশ কিনতে হিমশিম খাচ্ছি। তোর সৎ পুলিশ অফিসার এত টাকা কই পায়? বলতে বলতেই হেসে ওঠে ইরফান। ইসি ঠোঁট ফুলিয়ে কফির মগে চুমুক বসায়। ইহান বিরক্ত ভঙ্গিতে ভাইয়ের দিকে তাকিয়ে ইহান হাসি থামিয়ে দেয়। বোনকে খেপানো শেষ, এখন তার খেপাতে হবে দাদানকে। বলল, ইলিশের কথা মনে পড়ল, প্রেরণা আপার ইলিশ রান্নার বেস্ট। কথাটাই দাঁত বের করে বলেছে ইরফান। কপালে দৃশ্যমান যে দুটো বিরক্ত ভাত ছিল নিমিষে তা বিলীন হলো ইহানের। ফ্যাল করে ভাইয়ের মুখের দিকে কিছু মুহূর্ত চেয়ে থেকে কফির মগ আর ফোনটা নিয়ে আড়াল হলো। ইসি বুঝলো না দাদানকে। ইরফানকে শুধালো, কি হলো দাদানের? বুক জ্বলুনি, একটু পানি ঢালতে গিয়েছে প্রেরণা আফার নামে। ইনি ফোনটা নিয়ে দ্রুত পায়ে হেঁটে শুদ্ধর পড়ার ঘরে যায়। শুদ্ধকে ডাকতে একটা ভদ্র ছেলের মতো এগিয়ে আসে শুদ্ধ। ইনি ওর কাছে হাতে ফোনটা এগিয়ে দিয়ে আদরের স্বরে বলে, ইহান আঙ্কেল কল করেছে, নাও কথা বলো। সকাল থেকে মামা জোর করে পড়ার টেবিলে বসে রেখেছে, পাহারায় রেখেছে মিস জেনিকে। একটু ফুরসত পায়নি শুদ্ধ। এই বিপদের সময় ইহান আঙ্কেলের কথা শুদ্ধ সুপারম্যান কল করেছে শুনে শুদ্ধ মুখটা উজ্জ্বলতায় ছেয়ে গেছে। উচ্ছ্বাসিত হয়ে ফোনটা নিয়ে কানে চেপে ধরে বলল, বাচ্চাটা? হ্যাঁ সুপারম্যান তো। সেদিন তো শুদ্ধ দেখল অসুস্থ মাম্মাকে রেস্কিউ করেছেন ইহান আঙ্কেল। শুরু থেকে ইহান আঙ্কেলের চেহারা আদল তার কাছে সুপারম্যানের মতো লাগে। গত পরশু শুদ্ধ একেবারে নিশ্চিত হয়েছে ইহান আঙ্কেল সুপারম্যানের মতোই শক্তিশালীও। ওপাশ থেকে ডাকলো, ইহান। শুদ্ধ? তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। তোমার মাম্মা কেমন আছে? তার শরীর কি ঠিক হয়েছে? সেদিন কারেন্টের ফল্ট ঘটনা পুরোটাই গুজব ছিল। সেটুকু জানার আগেই জ্ঞান হারিয়েছিলেন ভদ্রমহিলা অতিরিক্ত মানসিক চাপে। সেন্সলেস হয়ে যাওয়ার পর 8 ঘন্টা পর প্রেরণা জ্ঞান ফিরেছিল। তারপর থেকে কথা হয়নি ইহানের সাথে। শুদ্ধ তাড়াহুড়ো করে বলো, মাম্মা সুস্থ, মাম্মা রেস্তোরাঁয় গিয়েছে। একটা স্বস্তির শ্বাস বের করে দেয় ইহান। শুদ্ধর সাথে আরও কিছুক্ষণ কথাবার্তা চালিয়ে কল কেটে সময় দেখে। যদিও আজ তার পার্টি অফিসে কোনো কাজ নেই,
তবু সেখানে যাবে বলে মন স্থির করেছে ইহান। ইসিকে গিয়ে বলল, আমি একটু পার্টি অফিস থেকে ঘুরে আসি, বাকিটা ইরফান দেখবে। ইসির চোখ কপালে তুলে বলল, আজ কেন? আজ তো কাজ নেই তোমার। ইসির কথা শেষ না হতেই জবাব দেয় ইরফান, আর চোখে দৃষ্টি দাদানের গম্ভীর মুখটাতে রেখে বলল, আরে আজ সোমবার, প্রেরণা আপু তো রেস্তোরাঁয় থাকবে আর ইলিশের মজার মজার পদ রাঁধবে। দাদান সম্ভবত মিস করতে চাচ্ছে না। ইস্যুই বহু কষ্টে হাসি চেপে রেখে বলো, না দাদান, ইলিশ আমিও ভালো করে রাঁধতে শিখেছি। তুমি প্লিজ লাঞ্চের আগে চলে এসো। ইহান দু ভাই বোনের মস্করা কোনো প্রতিক্রিয়া দেখায় না। ফোনটা নিয়ে চুপচাপ বেরিয়ে যায় কটেজ থেকে। গাড়িতে উঠে বসে স্টিয়ারিংয়ে যখন হাত রাখলো ইহান, তখনও বাড়ি থেকে এলো কল। কলটা রিসিভ করতে ওপাশ থেকে সামনে গলা শোনা গেল, আজ একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরো ইহান, তোমার সাথে কথা আছে আমাদের। পার্টি অফিসের সম্মুখে গাড়ি থামিয়ে অবাক হলো ইহান। আজ সচরাচর এই এরিয়ার আগে নিরিবিলি ছিল, স্বাদে আহ্লাদে। এখানে স্থানান্তরিত হওয়ার পরও বাইরের রাস্তা এভাবে উষ্ট্রে পড়া ভিড় ছিল না। প্রেরণা সব কিছুতেই শৃঙ্খলা বজায় রাখা মহিলা, সব কিছু গোছালো তার। আজ এভাবে গেটের ভিতর হল্লার কারণ কি? না, তার দলের ছেলেদের গলা নেই। এক ভদ্রমহিলা চেঁচাচ্ছে, কিন্তু কেন? ইহান দ্রুত গাড়ি পার করে লম্বা কদমে ভিতরে ঢুকতে থমকালো। স্বাদে আহ্লাদে স্টপসহ কিছু কাস্টমার ঘেরাও দিয়ে রেখেছে জায়গাটা। ওই ভিড়ের কেন্দ্রবিন্দু। কী ঘটছে সেটি সম্পর্কে অবগত নয়। তখন ইহান চোখ বড় বড় করে আশেপাশে তাকিয়ে দেখল, এক কোণে অন্তর মলিন মুখে দাঁড়িয়ে আছে। ইহান চোখে চোখ পড়তে অন্তর লাফিয়ে লাফিয়ে এসে হাঁপাতে হাঁপাতে বলে, ভাই ভাবি। ভাবি কি? ভিতরে কি হচ্ছে? এই মহিলাকে? ভাই চিনি না মহিলাকে। ওনার স্বামীকে চিনি, ব্যবসায়ী জিহাদুল কবির। এই মহিলা এসে তখন থেকে ভাবিকে সবার সামনে অপমান করছে। হতকম্ব ইহান ভুরু গুটিয়ে যায় কপালে। অন্তরে ধমক দিয়ে বলল, অপমান করছে মানে? কেন? মহিলা বলেছে ভাবি নাকি তার হাজবেন্ডকে সিডিউস করার চেষ্টা করে। ভাই আরও কি সব বিশ্রী কথা আমি মুখে আনতে পারছি না। ভাবি এখনও একটা থাপ্পড় মারল না মহিলাকে। আর ওই মহিলা হাবভাব এমন যে এক্ষুনি ভাবি চুলের মুঠি ধরবে। বড় একটা শ্বাস ফেলল ইহান। এইবার ভিতরে ভীষণ ক্ষুব্ধ সত্তাটা বেসামাল হলো। কোনো কিছু না ভেবে ভিড় ঠেলে এগুলো সে। প্রেরণা শান্ত দৃষ্টিতে জেরিন নামে ভদ্রমহিলার দিকে তাকিয়ে আছে। এই প্রেরণা আগের প্রেরণা হলে কেঁদে কেটে হয়তো বুক ভাসাতো এমন অপবাদে, যেমন করেছিল 4 বছর আগে, যখন ওর এক ফুফাতো বোন সেনা প্রেরণাকে অপবাদ দিয়েছিল। বিধবা প্রেরণা সেনার স্বামীর থেকে সহানুভূতি কিংবা হ্যাং করে তার সাথে ওই অপবাদ শুনে মরা কান্না লুটে পড়েছিল প্রেরণা। আর আজ তার হাসি পাচ্ছে কেন জানে। নিজের বিধিলিখন দেখে হাসি পাচ্ছে দুঃখে। জেরিন স্বভাবগতই ঝগড়ুটে প্রকৃতি মহিলা। আজ যেন বেশি লাগাম ছাড়া সে বিশ্রী ভাষায় গালি গালাজ করছে প্রেরণাকে। আর কাউকে পেলেও না। আমার স্বামী তোমাদের মতো মহিলার সাথে কি করা উচিত জানো? রাস্তায় নামিয়ে তারপর জুতাপেটা করা। চোখ থাকে সব সময় সুখের সংসারের দিকে তোমাদের। প্রেরণা তখনও ভীষণ শান্ত, বারবার ঠান্ডা গলাতে নিজের সাফাই গাইছে। এবার হাতে ফোনটা তুলে জেরিনকে বলল, আমি আবারও বলছি, আপনি লাগাম টানুন জিহ্বায়। এই দেখুন জিহাদুল ভাইয়ের সাথে আমার কনভারসেশন, যেটুকু কথা হয়েছে রিকু আর শুদ্ধ বন্ধুত্বের প্রয়োজনে, আর কাজে। ওনার প্রতি ইন্টারেস্ট আমার নেই। যদি আপনি বিনা প্রমাণে এভাবে আমার মান নষ্ট করতে থাকেন তবে কিন্তু আইনি ব্যবস্থা নিব আমি। ভাববো না আমি আপনি রিকুর মাম্মা। জেরিন আরও চেঁচিয়ে উঠল। তেরে গিয়ে 2 কদম সামনে এগিয়ে বলল,
আইনি ব্যবস্থা আমি তোমাদের দুজনের বিরুদ্ধে নেব, তাই নাকি? তা কি প্রমাণ আছে রিকুর বাবা আমার সাথে পরকীয়া করছে? পুলিশের কাছে গিয়ে বলবেন। এটা আমার বেহুদা মনে সন্দেহ অফিসার। প্রেরণা তেরা কথা জেরিন হতবুদ্ধি হয়ে চেঁচিয়ে উঠল। এবার আকাশ পাতাল এক করে বলল, প্রমাণ বের করতে সময় লাগবে না। বেস্টমা মেয়ে কোথাকার, তোর ঘামণ্ড খুব দ্রুত ভাঙবো আমি। তুই কি সবাই খুব ভালো করে জানে? হ্যাঁ, সোসাইটি কোনো পুরুষের দিকে নজর নেই তোর বল? হাসতে হাসতে গায়ে পড়িস সবার। কি মনে করিস কেউ খবর রাখে না? ইহান কয়েক সেকেন্ড বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল ওই দুটো মহিলার মুখের দিকে। এক কথার পরেও প্রেরণা শান্ত ধীর হয়ে দাঁড়িয়ে থাকা দেখে ইহান মেজাজ হারিয়ে এগিয়ে গিয়ে জেরিনকে ধমকে উঠল। এসব কি আপনি? একে এভাবে কথা শোনাচ্ছেন? পুলিশ ডাকবো আমি? ইহান তাজওয়ার মির্জাকে জেরিন খুব ভালো করে চেনে। একটু যেন থিত হলো সে এইবার, তবে দমল না। এবার কেঁদে দিয়ে বলল, আপনি তো মেয়ে নন, বুঝবেন না আমাকে। এই মহিলা আমার হাজব্যান্ডের সাথে নিয়মিত যোগাযোগ রাখে। আপনি বলুন, আর কোনো মানুষ নেই দুনিয়ায় যে আমার হাজব্যান্ডের মাথাটা খেতে হবে? এই ভোলা ভালা দেখতে অসভ্য মহিলা। ইহানের শ্বাস বন্ধ হয়ে আসছে রাগে। হাত দুটো মুষ্টিবদ্ধ করে আশেপাশে তাকায়, রক্তচক্ষু নিয়ে তাকায় প্রেরণার দিকেও। ভদ্রমহিলা নির্বাক। ওনার এই নির্লিপ্ততা আরও রাগিয়ে দিচ্ছে ইহানকে। কেন এখনও এই মহিলাকে চর মারছে না উনি? পরিবেশটা ইহান তাজওয়ার মির্জা আসার বদৌলতে একটু পাল্টে গেল। বাইরের রোড থেকে আসা কিছু মানুষ কেটে পড়ল। তবে যাওয়ার আগে প্রেরণাকে সিসাকার করে যেতে ভুলল না। অবশ্যই তাকে প্রেরণার কোনো হেলদোল হয়নি এইবার। সে যেন পাথর হয়েছে। ওখানে তখন চলে এসেছে জিহাদুল করিম। ইহানকে দেখে ফাঁকা একটা ঢোক গিলে এগিয়ে এসে জেরিনকে একটা থাপ্পড় মেরে দেয় প্রেরণা। ইহান দুজনে চমকে ওঠে। জেরিন গাল চেপে চেঁচায়, কি এই জন্য আমাকে চর মারলে? এখন তো দেখছি লোকের কথা আর আমার সন্দেহ ঠিক। তোর নামে এইবার আমি মামলা করবই করব। জিহাদুল্লাহকে কাঁপছে। গত এক সপ্তাহ ধরে জেরিনকে কেউ উড়ে খবর দিচ্ছিল তার আর প্রেরণার নামে। সেসব আদৌ সত্য নয়। আর গতকাল জিহাদুল অতি প্রয়োজনে প্রেরণাকে কল করেছে, তাও প্রেরণা ক্যাটারিং সার্ভিসে একটা কাজে। ওটা অফিসিয়াল আলাপ ছিল, আধ ঘন্টা। প্রেরণা ক্যাটারিং সার্ভিস একদিনের জন্য বুকিং দিয়েছে তার অফিসের প্রোগ্রামের জন্য। সকালে প্রেরণা মেসেজ তার উত্তর পাঠিয়েছে বলে সে রাজি। আর সেই থেকে লেগেছে ঝামেলা। জেনি থামেনি। পোস্ট পার্টাম পিরিয়ডে সে এমনিতেও বিভিন্ন ব্যাপারে নিয়ে দ্বন্দ্ব লেগে থাকে। আজ সব কিছু সীমা ছাড়ল। জেরিনের চেঁচামেচি শুনে এইবার প্রেরণা মুখ খুলে চেঁচায় জিহাদুলের ওপর, প্লিজ ভাই, এখানে বইয়ের গায়ে হাত তুলে আর তামাশা করবেন না। ওনাকে নিয়ে যান এবং আপনারা দুজন স্বামী স্ত্রী আমার থেকে দূরে থাকবেন। জিহাদুল আমতা আমতা করছে। সরি প্রেরণা, একদম নাম ধরে ডাকবেন না। প্রেরণা ভাবি বলবেন আমাকে। প্রেরণার কণ্ঠে ধীরতা। ইহান তাকিয়ে রইল। মাঝখানে তাচ্ছিল্য করে উঠল, যে নাটক হচ্ছে? বদমাইশ মহিলা, অথচ মেসেজ তো খুব কথা আদান প্রদান হয়। প্রেরণা হাঁসফাঁস করে উঠল এইবার, তবে চেঁচালো না জেরিনের উপরে। বরাবরের মতোই শান্ত সুরে বলল, সে হিসেবে রোজ বহু পুরুষের সাথে আমার মেসেজিং করতে হয়, তাদের ক্লায়েন্ট হিসেবে হ্যান্ডেল করতে হয়। আপনি এখন বলবেন সবার গায়ে পড়ি আমি, সবাইকে সিডিউস করি? জেরিন চোখের পানি মুছে নেয়, তবে কোনো জবাব দেয় না। জিহাদুল আশেপাশে তাকিয়ে দেখল লোকটাকে। দেখল কঠিন হয়ে দাঁড়িয়ে থাকে ইহান তাজওয়ার মির্জাকে। তার এরিয়ায় এসে এভাবে সিন ক্রিয়েট করে মার খেতে ইচ্ছুক নয় জিহাদুল। জেরিনের হাত ধরে দাঁতে দাঁত চেপে বলল, চলো বাড়িতে। মিশু কাছে জেরিনের সাথে দস্তাদস্তি
শুরু করে জিহাদুলের কান্না চেপে রেখে জেরিন কঠিন গলায় স্বামীর ওপর চেঁচাতে থাকে। কয়েকটা লাগে তার। বদমাইশ ছাড়াও আমাকে। এই কাছে থাক, তুই নাটক না করে আমাকে আর আমাদের বাচ্চাদের ছাড়। পরের বাচ্চা জন্য খুব দরদ তোর। ইহান একটু বলছে না। সে দেখছে প্রেরণাকে। যত দেখছে তত তার রাগ তরতরিয়ে বাড়ছে। এক পর্যায়ে সেখানে চলে আসে জেরিনের বড় বোন, এখানকার গার্লস স্কুলের বাংলা টিচার মেহেজাবিন। বোন আর ভগ্নিপতিকে ঠেলে গাড়িতে তুলল ভদ্রমহিলা। 5 মিনিটের মাথায় এতক্ষণ এসে প্রেরণার সামনে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সবই শুনেছি, প্লিজ কষ্ট নিও না। তবে আমার বোনের অবস্থা তোমাকে বলি। বেশ কয়েকবার জিহাদুলের পরকে ধরেছে ও। খুবই সন্দেহবাতিক হয়েছে তাই বর্তমানে, এবং একই সাথে মানসিক কিছু সমস্যা দেখা দিচ্ছে। তবে তোমাকে একটা কথা বলি বোন, কিছু মনে করো না। বিধবাদের একটা সীমার মধ্যে নিজেকে আটকে রেখে চলতে হয়। পুরুষ মানুষ কেমন জানোই তো, হাতে গোনা কয়েকটা মহাপুরুষ ছাড়া সব পুরুষ তোমার মতো সুন্দরী এক বিধবা থেকে সুযোগ নেওয়ার ধান্দায় থাকবে। কারণ তারা জানে এতে কোনো রিস্ক নেই। তোমার উচিত রয়ে সমেত চলা। প্রেরণা তখনও চুপ নিষ্পলক দেখছে ভদ্রমহিলাকে। ইহান ভীষণ ক্ষেপে গিয়ে এবার ওই ভদ্রমহিলাকে বলল, হয়েছে আপনার জ্ঞান বিতরণ। এখন আমার মেজাজ হারালে আগে আপনার পাগল বোন আর গদ্ধ ভগ্নিপতি নিয়ে এখান থেকে যান এবং তাদের অপেক্ষা করতে বলুন। একটু পরে একটা চমক আসছে তাদের জন্য। ইহানকে ক্ষেপতে দেখে আশেপাশে মানুষ জায়গা ফাঁকা করল সেকেন্ড মাথায়। মেহেরজাবিন আরও 2 মিনিট প্রেরণার কাছে মাপটাপ চেয়ে চলে যায় বোন আর ভগ্নিপতিকে নিয়ে। একই স্থানে একইভাবে অটল হয়ে দাঁড়িয়ে থাকে প্রেরণা। মুখটা ইহান রাখল তার ক্ষুব্ধ দৃষ্টি। চেঁচালো না, তবে বেশ শীতল স্বরে বলল, ন্যাকামি? কি ন্যাকামি? নিস্তেজ স্বর। প্রেরণা থাপড়ালেন না কেন? সামান্য হাসল প্রেরণা। বলল, থাক, বাদ দিন বেচারি। ইহান নিজের রাগ থামাতে পারছে না। ইচ্ছে করছে ভদ্রমহিলার হাত টেনে নিয়ে যেতে থানায়। তবে সে এই বাড়াবাড়ি করল না। শুধু শান্ত স্বরে বলে, চলুন। কোথায়? থানায় যাবেন মানহানির মামলা করতে। চলুন। যেন খুব অধিকার আছে ইহানের প্রেরণার ওপর, তেমন করে আদেশ করছে লোকটা। প্রেরণা বিস্ফোরিত চোখে কিছুক্ষণ তার সামনে দাঁড়িয়ে থাকা খ্যাপাটে লোকটাকে দেখে নিয়ে বলল, বাদ দিন। আর জলঘোলা করে কি লাভ? অ্যাম ইউজড টু ইট। ইহা নিজের মেজাজ ছাড়িয়ে ফেলল পুরোপুরি প্রেরণার শেষ কথাটাতে। আকাশ পাতাল কাঁপে একটা ধমক দিয়ে বলল, জাস্ট শ্যাট আপ। চলুন আমার সাথে, আমি আছি। এইটুকু আপনার করতে হবে। চলুন। প্রেরণাকে আর কিচ্ছু বলতে না দিয়ে ইহান গাড়ির দিকে যেতে নেয় পাঞ্জাবি হাতা গুটিয়ে নিতে নিতে। প্রেরণা হঠাৎ খুব বিচলিত লাগলো। দৌড়ে গিয়ে আটকালো ইহানের পথ। ইহান পাশ কাটিয়ে এগোতে লাগলো আর প্রেরণা ওর পেছনে পেছনে পায়ে পা মিলিয়ে ছুটে বলছে, প্লিজ বাদ দিন। এসব করে কি লাভ হবে? প্লিজ, এসব আমি বহু আগে থেকে সামলাই। প্লিজ থামুন তো ইহান। নিচতলা সাদে আহ্লাদে বারান্দা থেকে প্রেরণা স্টাফ এবং কাস্টমার আর দোতলা বারান্দা থেকে ইহানের ছেলেগুলো দৃশ্যটা দেখছে চুপচাপ দাঁড়িয়ে। প্রেরণা ইহানকে অতিক্রম করে আবারও তার সামনে গিয়ে দাঁড়িয়ে কিছুটা রাগ দেখে বলল, এটা আমার ব্যক্তিগত বিষয়। আমি বুঝবো কি করা উচিত আর কি করা উচিত না। ইহান কানে যেন প্রেরণার কোনো কথাই ঢুকছে না। আবার পাশ কাটিয়ে ইহান গাড়িতে দরজা হাত দেবে তখন প্রেরণা এক কাজ করে বসলো। ইহানকে থামালো। প্রচেষ্টা হতবুদ্ধি হয়ে ওর পিঠে কাছে পাঞ্জাবি টেনে ধরল ডান হাতে। থমকালো ইহান। আটকে গেল ওর পা। বুকের মধ্যে জ্বলতে থাকা লাভা যেন একটু ক্ষান্ত হলো। বিরতি নিল দুদণ্ড। অনুভব করল যে হাতে ভদ্রমহিলা তাকে আটকেছে, ভদ্রমহিলা সেই হাতটাই কাঁপছে। কিছু পল থ হয়ে দাঁড়িয়ে থেকে ইহান ঘুরল। এবার ঘুরে ইহান প্রচণ্ড ধাক্কা খেল। চেয়ে চেয়ে দেখল তার সামনে
এখন ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে আছে শান্ত, প্রেরণা নেই। দাঁড়িয়ে আছে কন্দরত ভঙ্গুর এক মেয়ে। ইহান তাকিয়ে রয় শুধু, কিচ্ছুটি বলে না। বলে ওঠে প্রেরণা, এতক্ষণে জমিয়ে রাখা হতাশা নোনা জলে হয়ে গড়িয়ে এলো। না চাইতেও ধরা দিল ইহানের কাছে। আকুল হয়ে অনুরোধ করল, আই ইউজ টু ইট ইহান, প্লিজ। ইহান নিষ্পন্দন চোখে শুধু দেখেই যাচ্ছে প্রেরণাকে। প্রেরণা হাতটা সরিয়ে নিল, নিজের নামিয়ে নিল চোখে, তবে জায়গা থেকে নড়ল না। আবার বলতে লাগলো, আই ইউজ টু ইট। ইহান অনুভব করছে তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি খুব করে অনুরোধ করছে আগাগোড়া প্রেরণাকে। অনুগত দিনগুলো ইহানের অন্তঃপুরে চলতে থাকে দোনাচল, যার সমাধান কেউ দিতে পারেনি ইহানকে। ভদ্রমহিলা চোখে নোনা জল ইহানের সেই চলের সমাধান দিল। ইহান পেল তার উত্তর, সত্যি পেল। মুহূর্ত কাটে। ইহান বেশ সময় নিয়ে শান্ত হয়ে বলল, গাড়িতে উঠুন। কেন? বাড়িতে পৌঁছে দেব আপনাকে। প্রেরণা একটু বিশ্রাম চাচ্ছিল। অমত করল না ইহানের প্রস্তাবে। ভিতরে ছটফট করছে যদিও, তবে আর বেশি প্রকাশ করল না নিজে। এলোমেলো ব্যক্তি এই মানুষটার সামনে কী লাভ? মানুষটাকে সে বুঝে ফেলেছে আগাগোড়া। একে উস্কে দিতে চায় না প্রেরণা, কোনো কারণ দিতে চায় না প্রেরণা। গাড়িতে চুপচাপ বসে রইল প্রেরণা। ইহান যায় পড়ায় গম্ভীর, কোনো কথা বলছে না সে। প্রেরণা চোখ মুছে উসখুস করে কিছুক্ষণ, এতবার নিচু গলায় বলো, আপনি জিহাদুল ভাইকে বা তার ওয়াইফকে কিছু বলবেন না, আমার অনুরোধ। ইহান জবাব দিল না। গাড়ির গতি বাড়িয়ে একটানে ইহান অ্যাপার্টমেন্টের সামনে গিয়ে প্রেরণাকে নামিয়ে দিয়ে কিছু না বলে গাড়ি ঘোরালো। প্রেরণা শূন্য দৃষ্টিতে দেখতে থাকলো রাস্তার ধুলো। ইহান তাজর মির্জা গাড়ি যা উড়িয়ে দিয়ে গেল। অনিমন্ত্রিত গতিতে ইহান গাড়ি শান্তিনীরের সামনে এসে থামল। দুপুর 1টা নাগাদ। বাড়ির দারোয়ান সুরুজ আজ ভীষণ অবাক। ইহান তাজর মির্জা কখনো এভাবে রাফ ড্রাইভিং করে না। তাড়াহুড়ো করে গেট খুলে দিল সে। ইহান নামল, মুখ চোখ গম্ভীর করে কোনো মতে গাড়িটাকে পার করে লম্বা কদমে রুদ্ধশ্বাসে অন্দরে ঢুকল সে। বাড়ির বড়রা আজ 1টা নাগাদ খেতে বসে। কেউ কেউ খাবার টেবিলে বসছিল শামিন, ইলহাম, আলো, ঋতু, পূর্ণমী আর পরি। ইহানকে তখন দেখে সবাই অবাক হলো ভীষণ। ইলহাম বলল, তুই এখানে কেন? আজ তো ইসির বাসায় খাওয়ার কথা তোর। ইহান জবাব না দিয়ে এগুলো। ওর জলদগম্ভীর মূর্তি দেখে সবাই চোখে বিস্ময় খেলে যায়। ঋতু উঠে দাঁড়ায় ছেলের দুশ্চিন্তায়। শামিন তখন বলে উঠে, বেশ, হাত দিয়ে খেতে বসো, তোমার সাথে কথা আছে মেহেরেকের বিষয়টি নিয়ে। ইহান তখনও কিছুই বলে না। আরও 2 কদম এগিয়ে স্থির হয়ে দাঁড়ায় বাবা চাচার সামনে। সবাই ওকে চোখ বড় বড় করে দেখছে। ইহান দম ফেলল, মুখভঙ্গি পাল্টে গেল নিমিষে। নিচু স্বরে তবে খুব ধীরতা নিয়ে এবার স্পষ্ট করে বলল, পাপা, বড় বাবা, আমি প্রেরণাকে বিয়ে করতে চাচ্ছি এবং এটাই আমার বিয়ে নিয়ে সিদ্ধান্ত এবং এটাই সব কিছু। এটাই। পূর্ণমী খাচ্ছিল, ওর প্লেটে কাটা বেছে মাছ রাখছিল আলো। দুজনে হাত একসাথে থামল এবং একসাথে উঠে দাঁড়ালো দুজন। বাড়ির বাকি সবাই তখনও বেশ স্বাভাবিক। একই অবস্থা ঋতুর ক্ষেত্র। নিস্পন্দন চেয়ে তাকিয়ে আছে বড় ছেলের মুখের দিকে। তার হাতে ডালের বাটি, ওটা ধরেই দাঁড়িয়ে আছে। কথা বলে উঠল আলো। বিস্ময় দৃষ্টি মেলে তাকে ইহানকে বলো, প্রেরণাকে বিয়ে করতে চাস মানে? কোন প্রেরণা? আমাদের প্রেরণা? পূর্ণমী চমকে ওঠে, হাত চেপে ধরে নিজের ওড়নায়। মেয়েটা পরবর্তী ঝামেলা বিশ্রী একটা ঘ্রাণ পেল তৎক্ষণাৎ। বুকটা কেঁপে উঠে মৃদু। ইরফান মির্জা কোথায়? সে কি আজ দেরি করে আসবে? ওই মুহূর্তে শুধু ইরফানের কথাই মনে পড়ছিল পূর্ণমীর। ইহান আলোর কথায় ম্লান হাসল, জবাবে বলল, জি, তোমাদের প্রেরণা বড়মা। নিঃশব্দে একটা বজ্রপাত হলো। সবাই টের পেল বজ্রপাতটা এতটাই প্রভাব যে শামিন, ইয়াসা মির্জা আর ইলহাম মির্জা এঁঠো হাতে তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়।
পরি তাড়াহুড়ো করে খাবার খাচ্ছিল, লাঞ্চ সেরে চেম্বারে ছুটবে তাই গলায় খাবার আটকে কাশতে লাগলো অনবরত। প্রত্যেকে মুখভঙ্গি পাল্টেছে, শুধু পাল্টায়নি ঋতুর। তখনও নির্বাক হয়ে বড় ছেলেকে দেখছে। ফ্ল্যাটে ঢুকেই প্রেরণা তাড়াহুড়ো করে ওয়াশরুমে ঢুকে চোখে মুখে জল ছেটালো। শুদ্ধ মাকে দেখতে পেয়ে ঢোক গিল ঘাবড়ে যাওয়া মুখে। বাচ্চাটা জানে আজ মায়ের বেলা ৩টায় ফেরার কথা রেস্তোরাঁ থেকে, তবে এত তাড়াতাড়ি ফিরল কেন? শুদ্ধ পড়া ধরবে না তো এখন? কিন্তু শুদ্ধ তো সবটা রেডি করেনি। মিস জেনি ঘুমিয়ে পড়েছে দেখে গেম খেলছে কম্পিউটারে। প্রেরণা ছেলেকে ডাকলো না। মুখ হাত ধুয়ে শুরুতে ঘরের দরজাটা লাগিয়ে দিল ধাপ করে। প্রেরণা লাঞ্চে বাড়িতে এসে আজ আর অফিসে যাবে না, বাড়িতে বসে প্রজেক্ট দেখবে। ইনু ওকে ভাত বেড়ে দিতে দিতে অবাক চোখে প্রেরণাকে দেখে ওর ঘরের কাছে এগিয়ে গিয়ে দরজায় টোকা দেয় উদ্বিগ্নতা নিয়ে। সুধায়, আপু ঠিক আছে, শরীর খারাপ? ভিতর থেকে নিস্তেজ মলিন স্বরে ভেসে আসে প্রেরণা। কান্না চেপে রেখেছে, থেমে থেমে বলছে, একটু মাথা ব্যথা ওষুধ খেয়ে ঘুমাবো আমি। শুদ্ধকে প্লিজ খাইয়ে দাও ইনু, আমাকে রাতের আগে ডাকবে না। ঝনঝন করে ডাবের বাটি পড়ল ফ্লোরে। পরপর পড়ল দুটো গ্লাস, আর শেষে পড়ল ভাজা রূপচাঁদা মাছের ট্রেটা। হাঁপাচ্ছে ঋতু। বাড়ির সবাই যেন নির্বাক দর্শক হলো। স্বামী ইলহাম তখনও দুটো শব্দ উচ্চারণ করেনি। ইহান মায়ের দিকে শান্ত চোখে তাকিয়ে আছে। ঋতু কিছু সময় হাঁপিয়ে এবার রান্নাঘরে গিয়ে অহেতুক ভাঙচুর করা শুরু করে দেয়। আজ সে কাউকে মানবে না, না স্বামী না ভাসুর। নিজের মনের জ্বলুনি কমানোর সর্বোচ্চ প্রচেষ্টা সে। বাড়াবাড়ি যখন শুরু করে তখন আলো আর পরি গিয়ে কিচেন থেকে টেনে বের করে ঋতুকে। ঋতুর শরীর কাঁপছে। আলো উৎকণ্ঠা নিয়ে বলল, অসুস্থ হয়ে পড়বি তুই, একটু থাম। পনমি কান্না পাচ্ছে। চুপচাপ চেয়ার ধরে দাঁড়িয়ে থাকা ব্যতীত তার কিচ্ছু করার নেই যে। হঠাৎ আবারও কেঁপে উঠল সে যখন তার শাশুড়ি চেঁচালো, কি থামবো আমি? ও কি বলল শুনলে না? পাগল হয়েছে ও, ওর মাথা গেছে। এই তোমরা ওকে জবাব দিতে বলছো না কেন? ইহান তখনও চুপ। নীরবতা ভাঙল। স্বামীর অপ্রস্তুত ভাব কাটিয়ে হতগম্ব গলাতে জানতে চাইল, ইহানের কাছে নিশ্চয় মজা করছো না? সেটা বুঝেই জানতে চাইছি। প্রেরণা তোমাকে চায় নাকি একতরফা? ইহান আবারও মাকে দেখল। মায়ের চোখ লাল। ইহান ঘুরে বাবাকে দেখল। ইলহাম বসে পড়েছে চুপচাপ। চোখ নামিয়ে নিয়ে ইহান সাবেক ধীর গলায়, স্বামীনকে বলো একতরফা না সম্ভবত উনি খুব সম্ভবত আমি ভুল নই। আমি তোমাদের অনুমতি নিয়ে বিয়ের প্রস্তাব দিতে চাচ্ছি। ঋতু চেঁচিয়ে উঠল, আর একটা কথা বলে খুব খারাপ হবে ইহান, এক্ষুনি অবজা, নয়তো চর খাবি আমার হাতে। আলো ঋতুকে ঘুরিয়ে নিল। এমন কেন করছিস? হ্যাঁ, বিষয়টা আমাদের সবার হজম করতে কষ্ট হচ্ছে, তবে এটা তো এত উত্তেজিত হবার বিষয় না। তুই থাম, কথা বলতে দে আমাদের। ঋতু বড়জাকে বলল, উত্তেজিত হবার বিষয় না, এক বাচ্চার মাকে পছন্দ করে বসে আছে তোমার ছেলে, তোমার খুব শান্তি লাগছে। আলো বলল, শান্তির কথা পরে, তবে ইহান তো মারাত্মক অপরাধ করেনি যে ওর ওপর ওভাবে চেঁচাবি তুই? এত বড় ছেলেকে মারার কথা বলবি? ঋতু শ্বাস ফেলল। তাচ্ছিল্য করে, যাকে বলো সেই। আমারটাই তোমাদের চোখে লাগে, তবে তুমি ইসির সাথে অমন করেছিলে কেন? যখন জানতে পেরেছিলে ইসি সাইমের সাথে রিলেশনে আছে, কেন ওকে জোর জবরদস্তি করেছিলে, থাপ্পড় মেরেছিলে? আলো চুপ হয়ে যায়। পরি পাশ থেকে অবাকের সুরে বলে, সাইম ভুঁইয়া আর প্রেরণা এক হলেও সাইম ভুঁইয়া বাড়িতে গেলে ইসি জান থাকতো? ঋতু গা কাঁপুনি থামছে না। পরি ওপর চেঁচালো, এই তোর জ্ঞানের কথা রাখ। আমার ছেলের ব্যাপারে আমি 100 বার বাড়াবাড়ি করব। এই ইহানের বাবা, আপনি চুপ করে আছেন কেন? ছেলেকে কিছু বলবেন না? ইলহাম মির্জা চোখ তুলে ছেলেকে দেখল। মলিন মুখটা ঘুরিয়ে স্ত্রীকে দেখল। পরপর ছেলেকে বলো, তুমি ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছ? বাবা, দিনের পর দিন ভেবেছি, সিদ্ধান্তটা কিছুক্ষণ আগে নিয়েছি।
মৃদু শ্বাস ফেলে ইলহাম মির্জা ছেলের মুখটা দেখতে দেখতে এই তার ছেলে, সচরিত্রে স্বচ্ছ সপুরুষ, তার মতোই যুবক বয়সে পাপ আর সব বদগুণ থেকে দূরে থেকেছে। ভীষণ মেধাবী, একাডেমিক জীবনে পরিশ্রমী থেকে কত মেডেল পেয়েছে। সদ্য আর্মিতে যোগদান করেই সাহসিকতার জন্য মেডেল পেয়েছে। তারপর গিয়েছিল শান্তিরক্ষা মিশনে, ফিরেছে আত্মরা হয়ে। ইলহাম ভাবেওনি তার ছেলে বাঁচবে। আল্লাহর দয়া পেয়েছে ছেলেকে। তারপর সুস্থ হতে না হতে প্রেমিকার থেকে চূড়ান্ত প্রতারিত হবার শোক পেয়েছে। এই সেই ছেলে যে দিনে দিনে দুঃসহ দিনগুলো উতরে গিয়ে নিজের জীবনে মনোযোগী হয়েছে। এখন ছেলে নিজের মনে ইচ্ছেতে কাউকে জীবনে আনতে চাইলে তার কিচ্ছু করার আছে? নেই তো। বলে না কিছু ইলহাম, শুধু তাকিয়ে রয়। বলে শামীম। ছেলেকে দেখে মনে হচ্ছে ছেলে এ ব্যাপারে অটল থাকবে। তাকে স্বল্প সময় একটা সিদ্ধান্ত আসতে হবে। এক পলক ঋতুর দিকে তাকিয়ে শামীম ইহানকে বলে, তোমার জীবনের পছন্দ। আমরা জানি তুমি ভাই বোনদের মতো অবুঝ নাও, তাই সবটা তোমার ওপর ছাড়া হলো। ঋতুর সাথে সমঝোতা করে সিদ্ধান্ত নিয়ে প্রেরণার কাছে যাও। আমরা বড়রা আলাদা কথা বলি। তুমি প্রেরণা থেকে অনুমতি আনো। যদিও সব হবে তোমার ইচ্ছেতে। ঋতু ভাসুরের সামনে এসে দাঁড়ায়, কেঁদে দিয়ে বলে, কিসের সমঝোতা করব? এক বাচ্চা মাকে ছেলে বউ করে আনবো, নষ্ট করব ছেলের জীবন। বিরক্ত হয় শামীম কিছুটা, বলে, এক বাচ্চার মা? হ্যাঁ, এটা আপাত দৃষ্টিতে একটা জটিল, আর সত্য বলতে এটাই। পরিবারের 3 ছেলের মেয়ের বিয়ে অদ্ভুত লাগবে। যদিও অদ্ভুত না, তবে ছেলের জীবন নষ্ট হবে কেন বলছো? প্রেরণা মেয়েটা খারাপ? কোন দিক থেকে ইহানের জীবন নষ্ট হবে? ঋতু, আমি বা আমরা সবাই যে খুব লাফিয়ে লাফিয়ে খুশি হয়েছি ঠিক তাও নয়। তবে অখুশি আর হায় হায় করা বিষয়ও তো নয় এটা। ইহানকে দেখো, তোমার মনে হয় তোমার ছেলের সিদ্ধান্ত থেকে হটবে, তাই আমাদের উচিত সমঝোতা করা। আর ঝামেলা করতে মন চায় না ছেলে মেয়ের সাথে। ঋতু শাড়ির আঁচল চেপে কেঁদে ফেলল। বলো, জীবন কষ্ট হবে না বলছেন? কেন হবে না? সে তো আমার ছেলের জীবনে থার্ড পার্সনের প্রভাব পড়বে। নষ্ট হবে না? আলো বিস্মিত হয়ে এগিয়ে এসে বলো, থার্ড পার্সন মানে? ঋতু চোখ মুছে নাক টানল। পরপর কড়া গলায় বলো, একটা বিধবা মেয়ে প্রথম স্বামীর মতো কখনো দেবে ভালোবাসা আমার ছেলেকে? ভাবি, তুমি বলো। প্রেরণা জায়গায় নিজেকে বসিয়ে ভাবো তো, জীবনে প্রথম ভালোবাসার দাম কি ভেবে বলো তো। আলো থতমত খেয়ে বলো, এসব তো আপেক্ষিক ঋতু। আমি আমারটা বলতে পারি। তুই জানতে চাইছিস প্রেরণার কথা, ওটাও বলবে। আমি কি করে বলবো? তাচ্ছিল্য হাসি হাসে ঋতু বলে, আমি তোমাদের মতো এত উন্নত চিন্তা ভাবনা করতে পারি না ভাবে। আমি শুধু ভাবি আমার ছেলের ভবিষ্যৎ। কি গ্যারান্টি আছে ওই মেয়ে আমার ছেলেকে টেকেন ফর গ্যাটেন হিসেবে নেবে না? কি গ্যারান্টি আছে ওই মেয়ে আমার ছেলের মধ্যে শুধুমাত্র সোশ্যাল আর ইকোনমিক্যাল সিকিউরিটি খুঁজবে না? আর আবেগ আছে ওই মেয়ের? কি দেবে আমার ছেলেকে? সংসার দেবে? জীবনে না। আমি লিখে দিচ্ছি, এটা কখনই হবে না। ওই মেয়ে পিছুটান আছে। আমার ছেলের থার্ড পার্সনের অত্যাচারে ধুকে ধুকে মরবে। ও শান্তি পাবে না এই সংসারে। তোমরা যতই বলো আমি মত দেব না, না মানে না। ঋতু এহেন কথায় পিঠে গুছিয়ে জবাব দেওয়া আগ্রহ দেখায় না কেউ। একজন মা হিসাবে যেটুকু চিন্তা করার ঋতু করেছে। এই পরিস্থিতিতে ওকে খেয়ে ফিয়ে তো লাভ নেই। ইলহাম মির্জা উঠে দাঁড়ায়, ঘুরে তাকায় বড় ছেলে শুকনো মুখটাতে। স্ত্রীর চোখে চোখ মেলাতে সাহস নেই তার। তাই ছেলেকে বলে, তুমি বুঝতেই পারছো এখানে তোমার বোঝানোর জন্য আলোচনা সভা বসানো অযৌক্তিক, কারণ তুমি যথেষ্ট বড়। শুধু বলবো, প্রেরণার সাথে আলোচনা করে তোমরা দুজনে সময় নিয়ে চিন্তা ভাবনা করে আমাদের জানাও। আমরা পাশে থাকার চেষ্টা করব। তোমার মনের ওপর জোর খাটানোর অধিকার আমাদের থাকলেও ইচ্ছে নেই। তুমি সুখী থাকো, এটাই চাই।
পাশ থেকে শামীম ইয়াশা মির্জা গম্ভীর মাথা দোলায়। হ্যাঁ, একদম। বিধবা বাচ্চা মা হয়ে ঘ্যান ঘ্যান করার মতো সামাজিক অবস্থানে আমরা নেই। তোমার যদি মনে হয় তুমি সুখী থাকবে তবে তাই হোক। তবে আমার অনুরোধ বাবা, প্রেরণার সাথে কথা মিলিয়ে তোমরা দুজনে সময় নিয়ে ভেবো। কারণ 19-20 হলে তোমাদের দুজনের সাথে আমরাও তো ভুগবো, তাই না? বড় বাবা নমনীয় কথা ইহান একটু স্বস্তি পেল। সে তাকালো বড় মা আর ছোট মায়ের দিকে। আলো মাথা নেড়ে বলল, আমাদের মানতে অসুবিধা নেই, তবে ভেবে দেখো বাবা, ঋতুর কথা যে একেবারে ফেলে দেব এমন তো নয়, একটু ভেবে দেখ। ইহান লম্বা একটা শ্বাস ফেলল, ঘুরে তাকালো মায়ের দিকে। ঋতু নিশ্চুপ, অশ্রু বিসর্জন দিচ্ছে। ছেলের দৃষ্টিতে দৃষ্টি মেলাতে ঋতু চেঁচিয়ে উঠল, কি দেখছিস? যা প্রেরণার কাছে, তোর গার্ডিয়ানরা অনুমতি দিয়েছে। আমি কে? একটা অশিক্ষিত চিপ মেন্টালিটির মহিলা আমি। আমার কথা ওজন আছে? যা গিয়ে বিয়ে কর, ওই না কুচু অহংকারী মেয়েকে বিয়ে কর। পুনমি ডাইনিং কর্নারের দেওয়ালের সাথে মিশে এতক্ষণ দাঁড়িয়ে ছিল। এতক্ষণ তার খুব কান্না পেল। তার ভাসুর এটা কি করলেন? আপু তো অযথা কথা শুনছে, যা হয়তো আপু জানেও না। আর কত আপুর কথা শুনবে? তার বুকটা পড়ছে আপুর জন্য। এই ইরফান মির্জাটা আসে না কেন? পুনমি দোতলায় উঠে অতি সাবধানে গিয়ে দরজা বন্ধ করে স্মার্ট কলিং ডিভাইসটা হাতে নিয়ে ইরফানকে কল দিয়ে কান্না ভেঙে পড়ে। এসে মইনের সাথে তখন খেতে বসেছে ইরফান। পুনমিকে কাঁদতে শুনে উৎকণ্ঠা নিয়ে বলো, কি হয়েছে পুনম? হাঁপাচ্ছে পুনমি। নাক টেনে টেনে বলো, বাড়িতে ঝামেলা লেগেছে, একটু আসুন, আমার খারাপ লাগছে। ইহান বিমূঢ় হয়ে দেখছিল ভঙ্গুর অভিমানী মাকে। ঋতু মাঝখানে একটু দম ফেলে 2 মিনিট চুপ থেকে পরিবেশটা আরও গম্ভীর হতে দেয়। পরপর নির্লিপ্ত ভঙ্গিতে বলতে থাকে, সত্যি তো, আমি কে আপত্তি করার? একবার ছেলের জীবনটা নষ্ট হয়েছিল সম্পর্কের মাঝে তৃতীয় পক্ষ আগমনে। ছেলে বছরের পর বছর মানসিক ডাক্তার দেখিয়েছে, আর এইবার ছেলে সরাসরি তৃতীয় পক্ষ নিয়ে একটা সম্পর্কে ঢুকতে চাচ্ছে। মা হিসেবে আমি ছেলেকে ঢুকতে দেব? আমি কেন কিছু বলবো? আমাকে তো মুক্তমনা মা হতে হবে। চেয়ে চেয়ে দেখব কেউ আমার ছেলেকে ভালোবাসছে না, উল্টো নির্দিষ্ট কিছু কারণে ব্যবহার করছে। ছেলের পরিচয় ব্যবহার করছে। আমি এটা করলে তো খুব ভালো মা হব, নয়তো আমি খারাপ। এবার ঋতু হু হু করে কেঁদে উঠল। বাড়ির পুরুষরা কিছু না বললে আলো আর পরি একজন মায়ের কান্না দেখে একটু যেন নড়বড়ে হলো। এসে ঋতুকে একটা চেয়ারে বসিয়ে দিল। অনুরোধের দৃষ্টিতে ইহানকে দেখে বলল, একটু চিন্তা করে দেখ না বাবা, তাড়াহুড়ো নেই, আমরা কিন্তু তোর পাশে আছি, তবে তুই একটু সময় নে। ইহান চাচিদের কথা জবাব না দিয়ে মায়ের দিকে ধীর পায়ে এগিয়ে গিয়ে ধীরে ধীরে বসল মায়ের সম্মুখে মেঝেতে। 2 হাত রাখল মায়ের কোলে। ঋতু তীব্র অভিমান আর হতাশ সরিয়ে দিল ওই হাত। বলল, পাবি না অনুমতি, অনুমতি ছাড়াই বিয়ে করতে হবে তোকে, যা। ইহান ম্লান হাসল মায়ের কথায়। পরপর শ্বাস ফেলে বলল, অনুমতি চাইতে তো তোমার কাছে বসিনি মাম্মা, আগে আমার প্রেরণার সাথে কথা বলতে হবে। উনি পাত্রী, তোমার কাছে থেকে অনুমতি নেওয়ার পালা আসতে পারে। ঋতু কাঁদল, পাবি না তুই, কখনোই পাবি না। এবার ইহান আরো বেশি মলিন করে হাসল। বলল, তুমি আমার ভীষণ ভালো মনের মাম্মা, আমার সাধ্য নেই তোমাকে বোঝানোর, যদিও তুমি নিজে পরিস্থিতি বোঝো। এখন আমি প্রেরণার কাছে যাচ্ছি মাম্মা, ওনার মনের কথা জানতে। তার আগে তোমার চিন্তিতভাবে একটা কথা বলে যাই। বিয়ে যদি করি তবে প্রেরণা কি করব, এবং বিয়ে যদি করি আমি আমার মায়ের অনুমতি নিয়েই করব। আমি জানি আমার মা অনুমতি দেবে। ঋতুর কথা বলে না, মুখ ফুলে চোখ মুছে ইহান উঠল, মায়ের কপালে একটা চুমুক খেলো। ঋতু কপাল সরে আবার অভিমানী হয়ে মুখ ঘুরিয়ে নেয়। ইহান ঘুরতে ঘুরতে দেখতে থাকে নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা বড়দের। এক এক করে সবাইকে দেখে নিয়ে মির্জাবাড়ির শান্ত সভ্য বড় ছেলে অনুমতি নিয়ে পাত্রী হাত চাইতে যেতেও নিচু গলায় সবাইকে বলে, আসছি।
প্রেরণা তখন সত্যি সত্যি ঘুমোচ্ছিল। ইনি প্রীতম কিঞ্চিত চিন্তিত প্রেরণাকে নিয়ে। আপু শুধুমাত্র মাথা ব্যথা হলে করে না। ইনু তখন শুদ্ধকে খাওয়াচ্ছিল আর প্রীতম বসার ঘরে বসেছিল ল্যাপটপ নিয়ে অফিসের কিছু কাজ সারতে। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। মিস জেনি সারা দুপুর ঘুমিয়ে চোখ ডলতে ডলতে বেরোলো ঘর থেকে। হাই তুলতে তুলতে বলো, আজ সেলসম্যানগুলো খুব জ্বালিয়েছে, এবার আমি বকুনি দেবই। দরজা খোলা হলো ব্যস্ত হাতে। তবে মিস জেনি বকুনি দিতে পারল না, উল্টো বিব্রত হয়ে গোল গোল চোখে চেয়ে রইল। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা শান্ত গোছের শরীর ভর্তি প্রকট পুরুষালিত আভিজাত্য নিয়ে দাঁড়িয়ে থাকা ইহান তাজওয়ার মির্জাকে প্রীতম আর ইনু এদিকে তাকিয়ে বিস্মিত হলো। তৎক্ষণাৎ এগুলো ওরা দুজন। ইনু পা মাথা দেখতে লাগলো বড় দাদানের। তার বোকা মস্তিষ্ক দাদানের হাব ভালো ঠেকলো না। স্পষ্ট দেখছে ভিতরে ভিতরে ছটফট করছে দাদান। ইনু অস্ফুটে বলে উঠল, দাদান তুমি? শ্বাস ফেলে ইহান জলদ গম্ভীর স্বরে বলল, প্রেরণা কোথায়? আপু ঘুমাচ্ছে, আমি একটু জরুরি কাজে এসেছি, কাইন্ডলি ওনাকে ডেকে দেবে প্রীতম? প্রীতম ভীষণ অবাক, বলল তার আগে আপনি ভিতরে ঢুকুন, আমি ডাকছি আপুকে। ইহান ভিতরে ঢুকলো, তবে বসলো না, দাঁড়িয়ে রইল টান টান হয়ে। প্রচণ্ড অস্থিরতা ছেয়ে আছে তার পা মাথা। শুদ্ধর দিকে তাকিয়ে সিনেমায় হাসি উপহার দিল। বেশি ডাকাডাকি করতে হলো না প্রেরণাকে। দরজা দুইবার টোকা দিতে ঘুম ঘুম চোখে প্রেরণা দরজা খুলো। হাই তুলে ভাইকে বলো, ভাই একটু কফি বানিয়ে দিবি? দেবো, তবে ইহান ভাইয়া এসেছে, তোমার সাথে কথা বলতে চাচ্ছে। বলো, জরুরি কথা আছে। চমকালো প্রেরণা। জরুরি কথা? শব্দ দুটো শুনে ঘাম ছুটে গেল যেন। শাড়ির আঁচল কপালে আর গলা মুছতে মুছতে এগিয়ে গেল বসার ঘরে। বিস্ফোরিত চোখে দেখতে লাগলো মানুষটাকে। মানুষটা অঙ্গভঙ্গিমায় লুকিয়ে আছে বেপরা ভাব। প্রেরণা অবচেতন ঘাবড়ায় না চাইতো সন্দেহ সুর বলে, আবার কি পাগলামি? থেমে থেমে বলছে প্রেরণা। ইহান একদৃষ্টিতে ওই নীল চোখে দেখছিল, এমনভাবে দেখছিল যে আশেপাশে কিছু দেখার কথা এই মুহূর্তে মাথায় এলো না। চিত্র জুড়ে যতটুকু ছটফটানি আর আকুলতা ব্যাকুলতা ছিল সবটুকু ঢেলে দিয়ে শীতল স্বরে বলল, ওয়াসিস স্যারের জন্য নীল বেনারসি পরেছিলেন রাইট? আমার জন্য এবার লাল বেনারসি পরবেন প্লিজ।